আমাদের এত বেশি আমরা ব্যবহার করি, আসলে সব ক্ষেত্রে ঐক্যের দরকার নাই। কারণ সৃষ্টির বিধানই হচ্ছে মানুষের মধ্যে তিনি অনৈক্য তৈরি করে দিয়েছেন। আমাদের 5টা আঙ্গুল যেমন সমান না, আমরা সবাই একই রকম ভাবি না। ঐক্য লাগবে খুবই সিম্পল কিছু পার্টিকুলার জায়গায়। যেমন ধরুন, আমরা যখন বাসে চলি তখন আমরা একটা বিষয়ে ঐক্যবদ্ধ হই যে আমরা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবো। কে হিন্দু, কে মুসলিম, কে বিশ্বাসী, কে বিশ্বাসী না, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা থাকে না। আমরা ঐক্যবদ্ধ হই একটা পয়েন্টে। এবং দেখবেন কোনো কারণে যদি বাস ভালো মতো না চলে, সবাই চিৎকার করে ওঠে ড্রাইভারকে, যাই মিয়া তুমি ভালো মতো চালাচ্ছ না কেন, এই জায়গায় ঐক্যবদ্ধ। সুতরাং আমাদের সবসময় আমরা ঐক্যের পয়েন্টটা ঠিক করতে পারি না বলেই সারা জীবন ঐক্য করি, কিন্তু আমাদের মধ্যে ঐক্য হয় না। ঐক্যের পয়েন্ট ঠিক করতে হবে যে আমরা আসলে কি চাই। রাষ্ট্রই নাই আপনার, আপনি সেই রাষ্ট্রকে কিসের সমাজতান্ত্রিক রাষ্ট্র বানাবেন? রাষ্ট্রই নাই আপনার, সেই রাষ্ট্রকে আপনি কিসের ইসলামী রাষ্ট্র বানাবেন? রাষ্ট্র আগে যদি ঠিক হইতো, তাহলে আপনি সেটাকে কোন রাষ্ট্র বানাবেন সেই বিতর্কে আমরা যেতাম। রাষ্ট্রের যে বৈশিষ্ট্য, রাষ্ট্রের যে স্বকীয়তা, সেটা এখনো বাংলাদেশে তৈরি হয় না। সুতরাং আমি মনে করি প্রথমে একটা জায়গায় সবাই ঐক্যবদ্ধ হই যে এটাকে একটা আগে রাষ্ট্র বানাই। তারপরে এটাকে কি আপনি কোন জামা পরাবেন, কোথায় কি ডেকোরেশন করবেন, সেটা আমরা ঠিক করি। পৃথিবীতে কোনো রাষ্ট্র কি এমন আছে যে রাষ্ট্রের নাগরিকেরা ফুটপাতে ঘুমায়? পৃথিবীতে এমন রাষ্ট্র কয়টা রাষ্ট্রের খবর আপনারা জানেন যেখানে মানুষ তালা বন্ধ করে দরজা ছিটকি লাগিয়ে ঘুমানোর পরেও তাকে দারোয়ান রাখতে হয় বাইরে, তাকে টেনশনে থাকতে হয় যে কখন তার দরজা ভেঙে তার ঘর লুটপাট হবে কিনা? পৃথিবীতে এমন কোন রাষ্ট্র আছে যে রাষ্ট্রে স্যান্ডেল বাইরে রেখে মসজিদে ঢোকার পরে নামাজ অর্ধেক হালকা হয়ে যায় যে স্যান্ডেলটা বাইর হওয়ার পরে ঠিক মতো পাবো কিনা? এতদিন তো স্যান্ডেলের সমস্যা ছিল, এখন আরেকটা সমস্যা হচ্ছে মোবাইল। আমি এমন লোকও জানি মোবাইল সামনে রাখার পরও পিছন দিয়ে হাত দিয়ে মোবাইল নিয়ে গেছে। এরকম রাষ্ট্র বঙ্গভবন থেকে কালকে নিয়ে গেছে, বঙ্গভবন থেকেও কালকে নিয়ে গেছে। তো সুতরাং আপনারা যে, আমি আমার কথাটা শুনতে খারাপ লাগলেও এটা কোনো রাষ্ট্র না। কারণ আমরা কেউ রাষ্ট্র বানানোর জন্য ঐক্যবদ্ধ হই নাই। রাষ্ট্র বানানোর আগেই আমরা ভাগ হয়ে গেছি। কে এটাকে সমাজতান্ত্রিক রাষ্ট্র বানাবো, কে এটাকে জিয়ার রাষ্ট্র বানাবো, কে এটাকে মুজিবের রাষ্ট্র বানাবো, কে এটাকে ইসলামী রাষ্ট্র বানাবো, কে এটাকে সুন্নি রাষ্ট্র বানাবো। খেলাফত আছে। তো এই জায়গায় আমি কেউ কষ্ট নেবেন না। আমার অনুরোধ হচ্ছে, আসেন একটা জায়গায় ঐক্যবদ্ধ হইতে পারি কিনা যে বাংলাদেশকে একটা রাষ্ট্র হিসেবে আমরা তৈরি করি। আরেকটা আলোচনা এখানে বারবার এসেছে, আমাদের স্বাধীনতা এবং ভারতের প্রসঙ্গ। কিছু আলোচনায় আমাদেরকে একমত হইতে হবে। ভারত বাংলাদেশকে সাহায্য করেছে আমাদের স্বাধীনতা যুদ্ধে, আমাদের মুক্তির সংগ্রামে, কোনো সন্দেহ নাই। আমরা একে অপরকে সাহায্য করি, এর পিছনে একটা স্বার্থ থাকে, উদ্দেশ্য থাকে। পৃথিবীতে কোনো মানুষ নিঃস্বার্থে কোনো কাজ করে না। আমরা যারা ইসলামকে পছন্দ করি, যারা আমরা আলেম ওলামারা আছি, আমরাই সবচেয়ে স্বার্থপর। কারণ বেহেশতের জন্য আমরা লালায়িত, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সংগ্রাম করি। এর চাইতে বড় স্বার্থপর মানুষ তো আর পৃথিবীতে হইতে পারে না। ভারত বাংলাদেশকে সাহায্য করেছে, তার একটা বড় স্বার্থ ছিল, এটাই স্বাভাবিক। আমাদের একটা স্বার্থ ছিল, আমরা পাকিস্তানের শোষণ জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করেছি। 25শে মার্চে যখন তারা গণহত্যা চালিয়েছে, তখন বাংলাদেশের মানুষ একটা একাত্ম হয়ে গিয়েছিল যে আমরা স্বাধীনতা চাই, আমরা আলাদা হয়ে যাব, আমরা একটা সার্বভৌমত্বমূলক স্বাধীন রাষ্ট্র চাই। সুতরাং এখানে ভারতের কি উদ্দেশ্য ছিল, ভারত কি জন্য এটা করেছে, এটা আপনার দরকার কি? আপনি যেটা চেয়েছিলেন, ভারতের কি কারণে সহযোগিতা দরকার, সেটা আমরা নিয়েছি। পরবর্তী যেটা আমাদের দরকার, এই কথাটা আমাদের ভাসানী সাহেব বলেছেন যে আমি ওই পিন্ডির দাসত্ব ছেড়ে দিল্লির দাসত্ব করার জন্য এটা করি নাই। এটাই আমাদের ঐক্যের জায়গা। ভারত এই পাকিস্তান ভাঙার জন্য সাহায্য করেছে, আমরা সেটা জেনেও ভারতের সহযোগিতা নিয়ে স্বাধীনতার লড়াই করেছি, দেশ স্বাধীন করেছি। কিন্তু এটা সত্য, আমরা বলবো যে ওর আনুগত্য ছেড়ে তোমার আনুগত্য করার জন্য রাষ্ট্র করি নাই। এবং করি নাই বলে এটাই প্রিভেল করেছে। জিয়াউর রহমানের শাসনকালে, আমি সবসময় বলি, যেহেতু আমি একসময় জামাত ইসলামী করতাম, জামাতের নেতাদেরকে আমি বলেছি
যে বাংলাদেশ ভারত হয়ে যাবে, এই আশঙ্কা আপনারা যারা করেছিলেন, এটা সঠিক আশঙ্কা ছিল না। যদি সঠিক আশঙ্কা থাকতো তাহলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তো আপনারা ক্ষমতায় ছিলেন, তা আপনারা কি ভারত রাষ্ট্রের মন্ত্রী ছিলেন? আপনারা কি ভারত রাষ্ট্রের আনুগত্য করে মন্ত্রিত্ব করেছেন? করেন নাই। আপনারা তো সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করার জন্য মন্ত্রিত্ব করেছেন। তাহলে এটা ভারত হয় নাই। এটা যদি ভারত হয়ে যাইতো 2024 সালের জন্ম হইতো না। এটা যদি ভারত হয়ে যাইতো তাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সেকুলার জায়গা থেকে এই লড়াই আসতো না, যে তারা বলেছে যে বুকের ভিতর দারুণ কি বুক পেতেছে গুলি কর, বুকের ভিতর অনেক ঝড়। তারা বলতো না যে দেশটা কারো বাপের না। সুতরাং এই উপলব্ধি আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি, এই বুঝটা আমাদের জন্য খুব জরুরি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ আপনারা আজকে মিছিল করছেন, মুক্তিযুদ্ধকে ধারণ করছেন, এটা মুক্তিযুদ্ধের বিজয়। এটা মুক্তিযুদ্ধের কাছে আমাদের এই যে লড়াইয়ের কাছে আমাদের আত্মসমর্পণ। আজ থেকে 20 বছর পরে হয়তো আওয়ামী লীগও জুলাই আগস্ট উদযাপন করবে। কেন করবে? এটাই সত্যতা, এটাই সত্য, এটাই সংগ্রাম, এটাই লড়াই। এই লড়াইয়ের সাথে আমাকে একাত্ম হতে হবে। অতএব আমি যে কথাটা বলি সেটা হচ্ছে এই জাতীয় ঐক্য রক্ষার জন্য আমাদের কি ত্রুটি বিচ্যুতি আছে, ভুলভ্রান্তি আছে, সেটাকে সারাইতে হবে এবং ঐক্যের কেন্দ্র বানাইতে হবে রাষ্ট্র তৈরি করার জন্য। আসেন রাষ্ট্র তৈরি করি। আজকে যারা ক্ষমতায় আছেন ওরা আমাদেরই লোক, আমাদের নানা চাহিদা এদিক সেদিক থাকতে পারে, আমরা মিলেমিশে এই জিনিসটাকে করব, তাদের সমালোচনাও করব, তাদেরকে সহযোগিতা করব এবং এর মধ্য দিয়ে আমাদেরকে রাষ্ট্র সংস্কার, যে রাষ্ট্র ফিরে পাওয়ার, রাষ্ট্র তৈরি করার যে রাজনীতি, সেই রাজনীতিটাতে সবাইকে একসাথে দিতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু ভাইকে। সম্মানিত উপস্থিতি, পর্যায়ে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন মুসলিম লীগের মহাসচিব, বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব গাজী আবুল খায়ের সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শারীরিকভাবে খুবই অসুস্থ।